পরে আমরা এখন ২৬ সালে রয়েছি, এখনো পর্যন্ত কিন্তু সেই লিস্ট প্রকাশিত হয়নি। খুব স্বাভাবিকভাবেই যে ক্যান্ডিডেটরা রয়েছে, যে এই যাদের ৩২,০০০ যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে, আনট্রেন যে ক্যান্ডিডেট ২০১৬ সালে সিলেকশন প্রসেসের, তাদের চাকরি কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টের যে নির্দেশ আসবে তার পরিপ্রেক্ষিতে তাদের চাকরি বহাল থাকবে নাকি তাদের চাকরি বাতিল হবে, সেটা কিন্তু ফাইনাল হিয়ারিং এর পরে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেই কিন্তু সেটা বোঝা যাবে। ডিভিশন বেঞ্চের যদি জাজমেন্টটি আপনি ভালো করে পড়েন, সেখানে কিন্তু বলা আছে যে সিবিআই যে ইনভেস্টিগেশন করেছে এই প্রাইমারি ম্যাটারে, সেখানে কিন্তু বহু তথ্য, বহু টাকা পয়সার লেনদেনের কথা বলা হয়েছে, এবং ইডিও কিন্তু বিভিন্ন সময় প্রেস রিলিজ এবং বিভিন্ন তথ্য দিয়ে কিন্তু তারা বলেছে যে এখানে টাকা পয়সার ট্রানজাকশন হয়েছে, যেখানে টাকার বিনিময়ে চাকরি কেনা বেচা হয়েছে, সেখানে কিন্তু এই চাকরি কোনোভাবে বহাল থাকতে পারে না। আপনি যেমন জানেন এসএসসির ক্ষেত্রে কিন্তু এই দুর্নীতির জন্যই কিন্তু ২৬,০০০-এর চাকরি বাতিল হয়েছিল। আমি মনে করি প্রাইমারির ক্ষেত্রে এই নিয়োগের পরিমাণ আরও, এই যে নিয়োগের দুর্নীতির পরিমাণ সেটা কিন্তু আরও বেশি। প্রাইমারি ক্ষেত্রে কোনো তথ্যই রাখা হয়নি যে ওয়ে মার্কশিট, ধরুন ২০১৪ যে টেটের ওয়ে মার্কশিটগুলো অরিজিনাল না হলেও ধরুন যে মিরর কপি বা মিরর ইমেজ বা অন্য কোনো ফটোকপি, সেরকম কোনো কপি রাখা হয়নি। একটি এডিটেবল কপি রাখা হয়েছে, তার নাম দিয়েছে ডিজিটাইজড কপি। সেখানে এই তথ্যগুলো তারা ইচ্ছা করে রেখেছিল যাতে কিনা তারা নিজেদের মতন সেটা এডিট করতে পারে, এবং যে যখন টাকা দেবে তার বিনিময়ে তাদেরকে যাতে চাকরি দেওয়া যায়। এর প্যানেলের কথা বারবার বলা হয় যে প্যানেলটা কোথায়, প্যানেল কিন্তু একাধিকবার হাইকোর্টে, ইভেন ধরুন যখন সিবিআই ইনভেস্টিগেশনের পরে যে মামলা চলছিল সেখানে কিন্তু জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ কিন্তু প্রকাশ করতেও বলেননি, সেই সময় প্রডিউস করতে বলেছিল কোর্টে, সেখানে কিন্তু তড়িঘড়ি তারা সেটা প্রডিউস না করে পরবর্তী কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং সেটার একটা তারা স্টে অর্ডার নিয়ে আসে। পরবর্তীতে কিন্তু তারা প্যানেলটা কোর্টে প্রডিউসই করেনি, প্রকাশ তো অনেক দূরের কথা। ভবিষ্যৎ কি হতে চলেছে? দেখুন ভবিষ্যৎ কি সেটা খুব স্পষ্ট, কারণ কি যারা ধরুন দুর্নীতি করে চাকরি পেয়েছে সেই রকম যদি থাকে এবং সেটা কিন্তু এভিডেন্ট, আপনি যদি সিঙ্গেল বেঞ্চের রায়টা ভালো করে পড়েন সেখানে কিন্তু প্রমাণিত, এবং ডিভিশন বেঞ্চের যে রায় সেখানেও কিন্তু সে কথা অ্যাডমিট করা হয়েছে, তারপরেও সেখানে ডিলের কথা বলা হয়েছে এবং বিভিন্ন কারণে সেই যে সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্টটা ছিল সেটা পরবর্তীতে খারিজ করে দেওয়া হয়েছে, এবং তার পরবর্তীতে কিন্তু সুপ্রিম কোর্টে যারা ধরুন বেশি নাম্বার পেয়েছে, আপনি ভাবুন একটি সিলেকশন প্রসেসে কেউ ১৭ পেয়ে চাকরি পায়নি কিন্তু ১৫ পেয়ে ১৩ পেয়ে চাকরি পেয়েছে। খুব স্বাভাবিকভাবেই যারা চাকরিরত অবস্থায় রয়েছে তাদের কথা যেমন ভাববে, যারা চাকরি বেশি শিক্ষিত বা বেশি তাদের নাম্বার থাকা সত্ত্বেও তারা যে চাকরি পায়নি, তারা যে বঞ্চিত হয়েছে এতগুলো বছর ধরে, তাদের কথা সেখানেই কিন্তু সুপ্রিম কোর্টে তারা গেছে, এবং সুপ্রিম কোর্টে কিন্তু প্রাইমা ফেসি যে কেস আজকে সেটার হিয়ারিং হয়েছে এবং এসএলপি অ্যাডমিট হয়েছে, এসএলপিতে কিন্তু নোটিশ দিতে বলা হয়েছে এবং পরবর্তী শুনানির দিন কিন্তু ধার্য করা হয়েছে 3rd উইক অফ আগস্ট মাসে, অর্থাৎ এবছরেরই আগস্ট মাসে ৩য় সপ্তাহে কিন্তু এই মামলা আবার শুনানির জন্য আসবে, এবং সেখানে কিন্তু খুব স্পষ্টতই কিছু প্রশ্নের উত্তর কিন্তু সুপ্রিম কোর্ট বোর্ডের কাছ থেকে এবং সরকারে যারা সেই সময় ছিল তাদের কাছে কিন্তু সেখানে তাদের লিখিত আকারে সেগুলো কিন্তু জমা করতে বলা হয়েছে। এফিডেভিট, তারা এফিডেভিট আকারে সেগুলো কিন্তু কোর্টে জমা করবে। বিশেষ করে যে অভিযোগটা রয়েছে যে প্যানেল, যে প্যানেলের কথা বারবার বলা হয় যে প্যানেলটা কোথায়, প্যানেল কিন্তু একাধিকবার হাইকোর্টে, ইভেন ধরুন যখন সিবিআই ইনভেস্টিগেশনের পরে যে মামলা চলছিল সেখানে কিন্তু জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চ কিন্তু প্রকাশ করতেও বলেননি, সেই সময় প্রডিউস করতে বলেছিল কোর্টে, সেখানে কিন্তু তড়িঘড়ি তারা সেটা প্রডিউস না করে পরবর্তী কিন্তু সুপ্রিম কোর্টে যায় এবং সেটার একটা তারা স্টে অর্ডার নিয়ে আসে। পরবর্তীতে কিন্তু তারা প্যানেলটা কোর্টে প্রডিউসই করেনি, প্রকাশ তো অনেক দূরের কথা। 28/11/2022 প্রথম এই যে 2016 যে নিয়োগ হয়েছিল সেখানে প্রথম ব্রেকিং অফ মার্কস প্রকাশ করে, এবং ব্রেকিং অফ মার্কসে দেখা যায় যে যারা চাকরি পায়নি তারা বেশি নাম্বার পেয়েছে অনেকে, যেমন আজকের যে মামলাকারী এসএলপির যে প্রথম মামলাকারী ছিল স্বপ্না বৈদ্য, সে নর্থ 24 পরগনারই যে ক্যান্ডিডেট ছিল তার থেকে কম নাম্বার, তারা কিন্তু চাকরি পেয়ে গেছে, কিন্তু তিনি কিন্তু চাকরি পাননি। খুব স্বাভাবিকভাবেই তার এসএলপি সেখানে সে দায়ের করেছে এবং সেটা কিন্তু অ্যাডমিট হয়েছে। এছাড়াও যে অভিযোগগুলো তার রয়েছে সেখানে হচ্ছে বহু, কারণ কি যখন 2014 সালে টেট পরীক্ষা হয়েছিল, টেট পরীক্ষার নাম্বার কিন্তু প্রকাশ করা হয়নি, পরবর্তীতে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের অর্ডারের পরে কিন্তু সেই টেটের যারা কোয়ালিফাই করেছিল তাদের লিস্ট প্রকাশ করেছিল নাম্বার সমেত। সেখানে এমন অনেক ক্যান্ডিডেট দেখা গেছে যারা কিন্তু ওই টেট পাসের মধ্যে নেই, ওই লিস্টের মধ্যে নেই, কিন্তু তারা এমপ্যানেল হয়েছে, তারা কিন্তু ওই রিক্রুটমেন্ট পদ্ধতিতে 2016 যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিন্তু তারা এমপ্যানেল ক্যান্ডিডেট হিসেবে রয়েছে, অর্থাৎ টেট পাস না করেই কিন্তু তারা
এমপ্যানেল হয়েছে, যেটা কিনা এনসিটি যে রয়েছে একাডেমিক অথরিটি, এটা কিন্তু টেট পাসটা কিন্তু ম্যান্ডেটারি। সেখানে টেট পাস না করে অর্থাৎ টেট ফেড ক্যান্ডিডেট কিন্তু তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। এছাড়া আরও বহু দুর্নীতির অভিযোগ রয়েছে, টাকার বিনিময়ে চাকরি কেনার যেমন অভিযোগ রয়েছে, আরও অন্যান্য রিজার্ভেশন ভায়োলেশন হয়েছে। প্যানেল যে রুলস, রিক্রুটমেন্ট রুলস, এটা কিন্তু একদম এস্টাবলিশ ফ্যাক্ট। যখন কোনো নিয়োগ প্রক্রিয়া হবে তার যে নিয়োগ প্রক্রিয়ার যে রুল থাকবে সেটা কিন্তু মানাটা বাধ্যতামূলক। সেই রুল অনুযায়ী কিন্তু প্যানেলটা তৈরি হয়নি, প্রকাশ তো অনেক দূরের কথা। আজ পর্যন্ত বোর্ড নিজে একটি নোটিশ দিয়েছিল 29/11/2022, আজ থেকে প্রায় 4 বছর আগে। সেই নোটিশে কিন্তু তারা বলেছিল আমরা একটি এরর ফ্রি লিস্ট প্রকাশ করব এমপ্যানেল ক্যান্ডিডেটদের। 22 সালের পরে আমরা এখন 26 সালে রয়েছি, এখনো পর্যন্ত কিন্তু সেই লিস্ট প্রকাশিত হয়নি। খুব স্বাভাবিকভাবেই যে ক্যান্ডিডেটরা রয়েছে, যে এই যাদের 32,000 যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে, আনট্রেন্ড যে ক্যান্ডিডেট 2016 সালে সিলেকশন প্রসেসের, তাদের চাকরি কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টের যে নির্দেশ আসবে তার পরিপ্রেক্ষিতে তাদের চাকরি বহাল থাকবে নাকি তাদের চাকরি বাতিল হবে, সেটা কিন্তু ফাইনাল হিয়ারিং এর পরে সুপ্রিম কোর্টের নির্দেশ আসার পরেই কিন্তু সেটা বোঝা যাবে। বলছি 32,000-এর চাকরি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করে দিয়েছিলেন সিঙ্গেল বেঞ্চে, তারপর আবার ডিভিশন বেঞ্চে গিয়ে স্টে অর্ডার পেয়েছিল। এখন আবার এই স্টে অর্ডার রয়েছে, কিন্তু মামলাটা গৃহীত হয়েছে। আপনারা কি এই অভিযোগগুলোকে আবার খতিয়ে পুনরায় তুলে ধরেছিলেন? হ্যাঁ, অবশ্যই। যে দেখুন, ডিভিশন বেঞ্চের যদি জাজমেন্টটি আপনি ভালো করে পড়েন, সেখানে কিন্তু বলা আছে যে সিবিআই যে ইনভেস্টিগেশন করেছে এই প্রাইমারি ম্যাটারে, সেখানে কিন্তু বহু তথ্য, বহু টাকা পয়সার লেনদেনের কথা বলা হয়েছে, এবং ইডিও কিন্তু বিভিন্ন সময় প্রেস রিলিজ এবং বিভিন্ন তথ্য দিয়ে কিন্তু তারা বলেছে যে এখানে টাকা পয়সার ট্রানজাকশন হয়েছে, যেখানে টাকার বিনিময়ে চাকরি কেনা বেচা হয়েছে, সেখানে কিন্তু এই চাকরি কোনোভাবে বহাল থাকতে পারে না। আপনি যেমন জানেন এসএসসির ক্ষেত্রে কিন্তু এই দুর্নীতির জন্যই কিন্তু 26,000-এর চাকরি বাতিল হয়েছিল। আমি মনে করি প্রাইমারির ক্ষেত্রে এই নিয়োগের পরিমাণ আরও, এই যে নিয়োগের দুর্নীতির পরিমাণ সেটা কিন্তু আরও বেশি। প্রাইমারি ক্ষেত্রে কোনো তথ্যই রাখা হয়নি যে ওয়ে মার্কশিট, ধরুন 2014 যে টেটের ওয়ে মার্কশিটগুলো অরিজিনাল না হলেও ধরুন যে মিরর কপি বা মিরর ইমেজ বা অন্য কোনো ফটোকপি, সেরকম কোনো কপি রাখা হয়নি। একটি এডিটেবল কপি রাখা হয়েছে, তার নাম দিয়েছে ডিজিটাইজড কপি। সেখানে এই তথ্যগুলো তারা ইচ্ছা করে রেখেছিল যাতে কিনা তারা নিজেদের মতন সেটা এডিট করতে পারে, এবং যে যখন টাকা দেবে তার বিনিময়ে তাদেরকে যাতে চাকরি দেওয়া যায়। এর আগেও এইরকম তথ্য বিভিন্ন মিডিয়া চ্যানেলেই আপনি দেখবেন যে প্রাইমারি শিক্ষক যে কিনা যোগ বিয়োগ করতে পারে না, এই প্রমাণ রয়েছে। সে নিয়োগটা কি করে পেয়েছে? নিশ্চিতভাবে এই নিয়োগ দুর্নীতির কারণেই কিন্তু তারা এই নিয়োগগুলো পেয়েছে, যেটা কিনা যে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আমাদের এটা কিন্তু খুবই বিপজ্জনক একটি বিষয়। কারণ আজকে যখন হিয়ারিং চলছিল তখন কিন্তু সুপ্রিম কোর্টের বেঞ্চ খুব স্বাভাবিকভাবে একটি স্পষ্ট প্রশ্ন করেছিল যে এই যে বাচ্চাদের যে যারা পড়াশোনা করাচ্ছে, যে শিক্ষকরা পড়াশোনা করাচ্ছে, তারা কি সঠিক হাতে রয়েছে? তাদের যে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তাদের যদি সেই যোগ্যতা মান সঠিক না থাকে, তাহলে বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু সেখানে প্রশ্নের মুখে আসে। খুব স্বাভাবিকভাবেই এই যে প্রাইমারি শিক্ষকের ক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতি কিন্তু আরও গভীরে খতিয়ে দেখা উচিত, এবং সেখানে কিন্তু তারা প্যানেল, যে একটি নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল থাকবে না এটা তো হতে পারে না। প্যানেল প্রকাশ করতে বোর্ডের এত অসুবিধা কিসের? প্যানেল প্রকাশ করতে বোর্ড কেন সবসময় এই নিজেদের মধ্যে কেন এত প্রশ্ন তুলে রাখে? যদি সঠিকভাবে তারা নিয়োগ করতো, তারা প্যানেল প্রকাশ করে দিত, তাহলেই আর কারোর কোনো অভিযোগ থাকতো না। সেখান থেকেই তারা দেখে নিত যে বেশি নাম্বার যারা পেয়েছে তারা কেন চাকরি পায়নি, সেই তথ্য তারা দিতে পারেনি। তারা বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দিয়েছে, এবং সব থেকে বড় কথা, নিয়োগ প্রক্রিয়া হয়ে গেল কিন্তু কারা চাকরি পেল সেটা প্রকাশ হলো 2016 নিয়োগ। সেখানে নিয়োগ প্রক্রিয়া হয়েছে 17 সালে, কিন্তু নাম্বার প্রকাশ হয়েছে 2022 সালে। খুব স্বাভাবিকভাবেই এই যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তারা কিন্তু বেশি নাম্বার যেহেতু পেয়েছে, নিশ্চিতভাবে আশা করব যারা বেশি নাম্বার পেয়েছে তারা নিশ্চিতভাবে চাকরি পাবে, এবং যারা অবৈধভাবে দুর্নীতির পদ পেয়ে চাকরি পেয়েছে তাদের কিন্তু সেই যে তাদের চাকরি সেটা বাতিল হবে।